হ্যালো, হ্যালো। কাল WBPSC, WBCS প্রিলিমিনারি এক্সাম ছিল। তো কাল দুপুরবেলা থেকে আমি বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে যখনই যাচ্ছি, তখনই দেখছি কিছু মানে এমনই সব পোস্ট যেখানে সবাই প্রায় ক্লেম করছে যে এবার পিএসসি, WBCS এর কোয়েশ্চেন একেবারে কঠিন, প্রচন্ড কঠিন এসছে। তো সেইটা দেখার জন্য আমিও কোয়েশ্চেন পেপারটা ডাউনলোড করলাম এবং আমি তো বাকি সমস্ত কিছু গুলো জানি না, কিন্তু সায়েন্সের যেহেতু টিচার, অ্যাজ আ সায়েন্স টিচার আমি সায়েন্সের কোশ্চেন গুলো দেখার চেষ্টা করলাম যে কি রকম সত্যি এসছে। ডাব্লিউবিসিএস এর কোশ্চেন আসা উচিত 10th লেভেলে, সত্যি কি 10th লেভেলের কোশ্চেন এসছে? তো সেই জন্য আমি দেখার চেষ্টা করলাম যে কিরকম আছে। সেই সায়েন্সের কোশ্চেন গুলোরই এখন রিভিউ করব এবং কি কোশ্চেন রয়েছে সেই সব বিষয়ে একটু আলোচনা করব। অবশ্যই আলোচনাটা একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম টাইপের একটা আলোচনা হতে চলেছে। তো এই মিমটা আমাকে প্রচন্ডভাবে ভাবিয়েছে। এই মিমটা মানে সত্যি WBPSC কোশ্চেন গুলো দেখে এক ঝলক দেখে আমারও মনে হয়েছে সত্যি হিলাঢালা। তো দেখা যাক একবার কোশ্চেন গুলো আমরা একবার একটু একটু করে দেখবো। কিছুগুলো কোশ্চেন সবগুলো দেখবো না অবশ্যই। কিছু কিছু কোশ্চেন আমার যেগুলো খুব মোটামুটি একটু ইন্টারেস্টিং লেগেছে এবং দুটো কোশ্চেন মেনলি রয়েছে আমি লাস্টে দুটো কোশ্চেন রেখেছি। যে কোশ্চেন দুটো আমাকে পুরোপুরি একেবারে মানে মানে ফুললি ইমপ্রেস করে দিয়েছে। এবার অ্যাজ আ সায়েন্স টিচার আমাকে ইমপ্রেস করেছে, তার মানে অবশ্যই কোশ্চেন পেপার যেটা ছিল সেটা অ্যাসপিরেন্টসদের জন্য কিন্তু খুব একটা ভালো নয়। আমাকে একজন টিচারকে যখন কোশ্চেন গুলো ইমপ্রেস করছে, তার মানে সেটা অ্যাসপিরেন্টের জন্য অবশ্যই ভালো বিষয় নয়। তো প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ডিস্টেন্স, বডি কভার্স হাফ অফ দ্য ডিস্টেন্স উইথ আ স্পিড with 20 m/s and the other half is এত, এসব বিষয়টা বলা আছে। তো এইখানে একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে স্পিডের কথা রয়েছে। স্পিডের কথা রয়েছে। এই স্পিডের বিভিন্ন সূত্র রয়েছে। এই সূত্রগুলো কিন্তু এখানে কাজে লাগিয়ে এই পুরো অঙ্কটা আমরা করতে পারবো। এটা ক্লাস 10th লেভেলের মধ্যেই রয়েছে। ক্লাস 10th এর লেভেলে এই ধরনের অঙ্ক থাকে। তার জন্য এই কোশ্চেনটা খুব টাফ নয়, কিন্তু এটা খুব সহজ কোশ্চেনও নয়। এটা অবশ্যই একটা মডারেট কোশ্চেন। একটা মডারেট কোশ্চেন। এটা খুব টাফ কোশ্চেন নয়। এবার বাকি কোশ্চেন গুলো দেখা যাক একবার। বাকি কোশ্চেন গুলো একবার দেখা যাক। তো এরপর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে এই প্রশ্নটা লাইফ সায়েন্সের কোশ্চেন। লাইফ সায়েন্স টিচার এই প্রশ্নটা খুব মানে ইন্টারেস্টিং, একটা খুব দারুণ ওয়েতে সাজানো হয়েছে। বলা হচ্ছে একটা নন গ্রিন প্ল্যান্ট, নন গ্রিন লিফ, যে নন গ্রিন লিফ রয়েছে, এই নন গ্রিন লিফ মানে যে সমস্ত পাতাগুলো সবুজ নয়, সেই সমস্ত পাতাগুলোর ফটোসিনথেসিস কিভাবে হয়? ফটোসিনথেসিস মানে সিনথেসাইজ অফ ফুড। ফুড সিনথেসিসটা কিভাবে হয়? সেটা বিভিন্ন অপশনস দেওয়া রয়েছে। এইখানে অ্যাকচুয়ালি ট্রিক কোথায় রয়েছে? অ্যাকচুয়ালি ট্রিক যেটা রয়েছে সেটা এই কোশ্চেনটা পুরোপুরি ঘোরানো রয়েছে। কোশ্চেনটা পুরোপুরি ঘোরানো রয়েছে। এটা ফটোসিনথেসিসের কোশ্চেন এবং ফটোসিনথেসিসের লাইট রিঅ্যাকশনের কোশ্চেন। তারও আগে ফটোসিনথেসিসের এই কোশ্চেনটা হচ্ছে বেসিক্যালি পাতা কিভাবে আমাদের সূর্যের আলোকে শোষণ করে সেটার কোশ্চেন। এটা অবশ্যই ক্লাস 9-10th লেভেলে এই ডিপে পড়ানো হয় বলে আমার মনে হয় না কোথাও। এই ডিপে আছে বলেও মনে হয় না। এটা 11-এ যদি যায় তাহলে সেটা বুঝবে যে এখানে পাতার মধ্যে লাইট হারভেস্টিং কমপ্লেক্স বলে একটা ব্যাপার থাকে। ক্লোরোফিল, ক্লোরোফিলের মধ্যে মানে ক্লোরোপ্লাস্টের মধ্যে, ক্লোরোফিল তো একটা রঞ্জক, ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা লাইট হারভেস্টিং কমপ্লেক্স বলে একটা বস্তু থাকে, জায়গা থাকে, যেখানে বেশ কিছু এরকম অ্যান্টেনা কমপ্লেক্স থাকে, বেশ কিছু অ্যান্টেনা কমপ্লেক্স থাকে, যার মাঝখানে একটা জায়গা থাকে যে জায়গাটাকে আমরা বলি ফোটো সিস্টেম, যে জায়গাটাকে আমরা বলি ফোটো সিস্টেম। আর সাইডে আরো বেশ কিছু রঞ্জক ঘোরাফেরা করে। এই সাইডের যে রঞ্জক গুলো থাকে সেখানে ক্লোরোফিল থাকতে পারে, ক্যারোটিনয়েড থাকতে পারে, বিভিন্ন অ্যান্থোসায়ানিন, রেড রেড পার্পল পিগমেন্ট বিভিন্ন ধরনের থাকতে পারে। কিন্তু ফোটো সিস্টেম যেটা আছে, এই ফোটো সিস্টেমটাই মেনলি আমাদের লাইটটাকে কাজে লাগাতে পারে, লাইটের শক্তিটাকে কাজে লাগাতে পারে। আর ফোটো সিস্টেমে অবশ্যই ক্লোরোফিল থাকবে, অবশ্যই ক্লোরোফিল থাকবে। তার মানে সালোক সংশ্লেষ করার জন্য সেখানে বেশিরভাগ জায়গাটা জুড়ে হয়তো ক্লোরোফিল নেই, কিন্তু ফোটো সিস্টেম যে মাঝখানটা
সেই জায়গাটাতে ক্লোরোফিল এ থাকতেই হবে। এইটা হচ্ছে এটার আসল গল্প। তার মানে এখানে একটাই মাত্র অপশন রয়েছে, অপশন বিটা যদি আমরা দেখি, দ্য লিফ কন্টেন্স গ্রিন ক্লোরোফিল বাট ইট রিমেন্স হিডেন আন্ডার দ্য আদার পিগমেন্ট। এইটা এখানে সঠিক উত্তর হবে, কারণ এই ফটো সিস্টেমটার মধ্যে ক্লোরোফিল থাকতেই হবে, ফটো সিস্টেমের মধ্যে ক্লোরোফিল থাকতে হবে। বাকি জায়গাগুলোতে অ্যান্টেনা কমপ্লেক্সটাতে যেখানে লাইট গুলো ক্যাচ করে ফটো সিস্টেমকে পাঠিয়ে দিচ্ছে, এখানে সেই সমস্ত লাইট গুলো অ্যান্টেনা কমপ্লেক্সের মধ্যে এই জায়গাগুলোতে ক্যাচ করছে এবং সেখানে পাঠিয়ে দিচ্ছে। এটা কমপ্লিটলি অবশ্যই ক্লাস 9 এর যে ফটোসিনথেসিস রয়েছে সেইটা পড়ে এটার কোশ্চেনের উত্তর করার লেভেলের এই কোশ্চেনটা নয়। অবশ্যই এটা একটা টাফ কোশ্চেন, অবশ্যই এটা একটা টাফ কোশ্চেন। তো অবশ্যই এই কোশ্চেনটা খুবই ভালো জিনিস, ভালো কোশ্চেন। এবার ভালো কোশ্চেন মানে আমি যতটা ভালো কোশ্চেন বলবো তত অ্যাসপিরেন্টসদের জন্য খারাপ ব্যাপার, ঠিক? নেক্সট কোশ্চেনটা যদি আমরা দেখি, জীবজগতে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন একটা এনজাইম, যে কোনো কেউ এটা রুবিস্কো করার সম্ভাবনা রয়েছে। কারণ রুবিস্কো থেকে আমরা পড়েছি, রুবিস্কো হচ্ছে এমন একটা এনজাইম যেটার থেকে সালোক সংশ্লেষ হয় এবং জীবজগতের বেঁচে থাকার জন্য সালোক সংশ্লেষ খুব ইম্পর্টেন্ট। এটা অনেকেই হয়তো রুবিস্কো করেছে, কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেন কোশ্চেনের উত্তরটা হবে ডিএনএস। ডিএনএস হচ্ছে এমন একটা এনজাইম যেটা সর্বত্র পাওয়া যায়, বাতাসের মধ্যেও পাওয়া যায়। আর সেই জন্যই ডিএনএ কখনো কোষের বাইরে থাকতে পারে না। কোষের বাইরে র্যান্ডামলি যদি ডিএনএ কে আমরা একটা বাটিতে করে ডিএনএ যদি রেখে দিই, সেই ডিএনএটা ভেঙে যাবে, কারণ সেটা ডিএনএ সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, নট ইভেন ইন দ্য সেল, এভরিওয়ার ডিএনএস অ্যান্ড আরএনএস আর প্রেজেন্ট। ডিএনএস থেকে আরএনএস আরো বেশি প্রেজেন্ট, আরো বেশি থাকে। এখানে যদি আরএনএস অপশন থাকতো তাহলে আরএনএস উত্তর করা হতো, কিন্তু এখানে আরএনএস নেই, সেই জন্য এখানে উত্তর হবে ডিএনএস। ডিএনএস সমস্ত জায়গায় রয়েছে এবং এই কনসেপ্টটা আমাদের কখনোই 9-10 এর লেভেলে দেওয়া হয় না। 9-10 এর লেভেলে ডিএনএ ভেঙে যাওয়ার লেভেলের এটা নয়, তাই এটাও একটা টাফ কোশ্চেন, এটা একটা টাফ কোশ্চেন। নেক্সট প্রশ্ন রয়েছে, সাইনপসিস অকাশ ডিউরিং। সাইনপসিস একটা সেল ডিভিশনের খুব ভালো প্রশ্ন, একটা সেল ডিভিশন থেকে খুবই ভালো প্রশ্ন হচ্ছে, সাইনপসিস কোথায় তৈরি হয়, সাইনপসিস কখন তৈরি হয়। কিন্তু সেল ডিভিশন ক্লাস 10th লেভেলে যেটা পড়ানো হয় সেখানে আমাদের প্রোফেজ 1, প্রোফেজ 1 এর মধ্যে তো এই দশাগুলো রয়েছে। প্রোফেজ 1 এর মধ্যে তো মিওসিস ঘটে, সরি প্রোফেজ 1 এর মধ্যে তো আমাদের ক্রসিং ওভার ঘটে। তো সেই ক্রসিং ওভারের আগের দশা হচ্ছে সাইনেপসিস। সাইনেপসিসটা হচ্ছে ক্রসিং ওভারের জোড়া লাগা ওই নন হোমোলোগাস ক্রোমোজোম গুলো, নন হোমোলোগাস সরি হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড গুলো জোড়া লাগাটা হচ্ছে সাইনেপসিস। এই সাইনেপসিস ঘটে জাইগোটিন দশাতে। কিন্তু ক্লাস 10th লেভেলে সেল ডিভিশনে কি পড়ানো হয়, ক্লাস 10th লেভেলে এই সমস্ত বিষয় তো বলাই নেই, শুধুমাত্র বইয়ে একটা লাইন লেখা থাকে যেটা হচ্ছে প্যাকাইটিন দশাতে ক্রসিং ওভার শুরু হয়, প্যাকাইটিন দশাতে ক্রসিং ওভার শুরু হয়। তাহলে সাইনেপসিস যদি কেউ পড়েওছে যে সাইনেপসিস ঘটে, সাইনেপসিস দিয়েই ক্রসিং ওভার ঘটে, তাহলে সে তো প্যাকাইটিন করে আসার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু অ্যাকচুয়ালি সাইনেপসিস ঘটে যদি আমরা দেখি সেটা হচ্ছে প্যাকাইটিনের আগের দশায়, যেটা হচ্ছে জাইগোটিন, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকিনেসিস। তো এটাও আমি একটা টাফ কোশ্চেনের দলেই রাখবো, এটাও আমি টাফ কোশ্চেনের দলেই রাখবো, ঠিক? এবার এই প্রশ্নটা যদি দেখি, এই প্রশ্নটাতে রয়েছে একটা, বলা রয়েছে 14 গ্রাম নাইট্রোজেন মানে N2 গ্যাসের মধ্যে n সংখ্যক অণু থাকে, তাহলে 46 গ্রাম NO2 এর মধ্যে কত সংখ্যক অণু থাকবে। এই কোশ্চেনটা আমি খুব সহজ প্রশ্ন বলবো না, এটা একটা অবশ্যই মডারেট কোশ্চেন, ইজি টু মডারেট কোশ্চেন। এটা এখানে কনসেপ্ট যেটা কাজে লাগছে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বারের, অ্যাভোগাড্রো নাম্বারের কনসেপ্ট লাগছে। এখানে যদি আমরা N2 দেখি, N2 এর আণবিক ভর হচ্ছে, N2 এর আণবিক ভর হচ্ছে 14 ইন্টু 2 মানে হচ্ছে 28। এবার অ্যাভোগাড্রো নাম্বারে কি বলা হয় যে যত সেটার আণবিক ভর তত গ্রাম যদি আমরা সেই মৌলটা বা যৌগটা নিই, তাহলে সেটার মধ্যে অ্যাভোগাড্রো নাম্বারের যে সংখ্যাটা হয় 6.023 ইন্টু 10^23, এই নাম্বারে অণু থাকবে। তাহলে এখানে 46 গ্রামে থাকবে অ্যাভোগাড্রো নাম্বার, এবং তাহলে 14 গ্রাম যদি দেখি তাহলে সেখানে থাকবে অ্যাভোগাড্রো নাম্বার বাই 2, অ্যাভোগাড্রো নাম্বার বাই 2 নাম্বার থাকবে। আর যদি আমরা NO2 দেখি,
NO2 দেখি, NO2 এর মলিকুলার ওয়েট কত? 14 প্লাস 16 প্লাস 16, এটা হচ্ছে 46। তাহলে 46 গ্রাম যদি আমরা নিই তাহলে এখানে অ্যাভোগাড্রো নাম্বারই থাকা উচিত, কিন্তু আগে তো এইটা সমান তো এন, তাহলে এই অ্যাভোগাড্রো নাম্বারটাকে যদি আমরা এন এ কনভার্ট করতে চাই তাহলে এইটাকে আমাদেরকে লিখতে হবে 2n, তার মানে এখানে উত্তর কি হয়ে যাবে? 2n। ঠিক, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। আর নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটাতে এই প্রশ্নটাও মোটামুটি ইজি বলা যেতে পারে, কারণ এই প্রশ্নটা আমাদের একটি বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মধ্যে আচরণ করা হয় এইটা আমাদের ক্লাস 8, 9, 10-এ পড়ানো হয়, কিন্তু কিন্তু এইটার যে কনসেপ্ট, ভেতরের যে কনসেপ্ট সেটা কিন্তু সেখানে বলা হয় না, এটা জাস্ট একটা লাইনে জাস্ট বলে দেওয়া থাকে যে এটা হয়, তাই জন্য এটা অনেকে মুখস্থ করে যদি করতে পারে এটা অবশ্যই মেমোরি বেসড একটা কোশ্চেন, একটা মেমোরি বেসড কোশ্চেন। এটা যদি কেউ মুখস্থ করে করতে পারে তাহলে এটা ইজি, আর যদি মুখস্থ করে না করতে পারে তাহলে এটা ইজি নয়, কারণ এটার যে কনসেপ্ট সেটা কিন্তু গ্র্যাজুয়েশন মাস্টার্স লেভেলে পড়ানো হয়, এটার কনসেপ্ট এখানে পড়ানো হয় না। তো এটা এটা খুব সহজও নয়, কিন্তু মোটামুটি ইজি বলা যায়, কারণ এটা এটা জানে, অনেকেই জানে। নেক্সট, এই প্রশ্নটা খুবই ভালো একটা প্রশ্ন, মানে এই প্রশ্নটা আমাকে জাস্ট ইমপ্রেস করে দিয়েছে। এই প্রশ্নটা ফিজিক্যাল সায়েন্স থেকে প্রচন্ড ভালো একটা প্রশ্ন। বলা আছে এম একটা এলিমেন্ট এবং এই এম এলিমেন্টটার যে ক্লোরাইড রয়েছে MCl4, MCl4, এই MCl4 যে ক্লোরাইড অণুটা রয়েছে এই ক্লোরাইডটার আণবিক ভর হচ্ছে 154, 154, আর ক্লোরিনের আণবিক ভর দেওয়া রয়েছে 35.5। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বের করতে পারবো যে শুধু Cl4 যদি 4টে থাকে সেটার আণবিক ভর হয়ে যাবে 35.5 ইন্টু 4, মানে সেটা হয়ে যাচ্ছে কত? 142, আর 154 ছিল টোটালটা। তাহলে যদি শুধু এম যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হয়ে যাবে 12। এবার এবার যেখানে এখানে ট্রিক যেটা লাগিয়েছে সেটা হচ্ছে এটার অক্সাইডের ওয়েট। এবার অক্সাইড যদি Cl 4টে লাগছে তার মানে কেউ ধরে নেয় যে এম অক্সিজেন 4টে লাগবে, তাহলে কিন্তু ভুল হবে, কারণ ক্লোরিনের যোজ্যতা 1 আর অক্সিজেনের যোজ্যতা 2। তাহলে সেখানেও আমাদের সেই হিসেব করে আমাদের এখানে ঠিক করে নিতে হবে যে এখানে অক্সাইড যখন হবে তখন অক্সিজেন লাগবে 2। এই কনসেপ্টটা যদি সিম্পল কাজে লাগানো হয় তাহলে এখান থেকে এম এর আণবিক ভর পাওয়া যাবে 2, মানে 12, প্লাস অক্সিজেনের আণবিক ভর পাওয়া যাবে 16 প্লাস 16, দুটো অক্সিজেন আছে, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 44, অপশন সি। ঠিক, এইটা এইটা আমাকে বেশ বেশ ইমপ্রেস করেছে। আর যেটা লাইফ সায়েন্সের একটা কোশ্চেন যেটা আমাকে সব থেকে বেশি ইমপ্রেস করেছে, যেটা অবশ্যই অ্যাসপিরেন্টদের জন্য খুব খারাপ একটা বিষয়, সেটা হচ্ছে এই প্রশ্নটা, ভাইরাস জনিত সংক্রমণ ধ্বংস করার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না কেন? এই ধরনের কনসেপ্ট কখনো টিচাররা খুব কম, অনেক টিচার পড়ান কিন্তু খুব কমই স্টুডেন্টদের পড়ান, স্টুডেন্টদের মাথায় তো এই ধরনের প্রশ্ন তৈরি হয় না কখনো, এই লেভেলে 9-10 লেভেলে কখনো এই ধরনের প্রশ্ন তৈরি হয় না। এগুলো অবশ্যই গ্র্যাজুয়েশন মাস্টার্স লেভেলে এই জিনিসটা আমরা বুঝি, এই জিনিসটা আমরা পড়ি যে আমাদের ভাইরাসের নিজস্ব কোনো কোষ প্রাচীর নেই বা তার নিজস্ব এমন কোনো মেটাবলিজম সিস্টেম নেই, তার জন্য তার মেটাবলিজম করার কোনো দরকারই নেই, ভাইরাসের তো কোনো কোষই নেই, তাহলে কোষ যখন নেই মেটাবলিজম বিপাক করার দরকার নেই, তখন সে কি করে, তার মধ্যে যে জিনটা রয়েছে সেই ডিএনএটা জিনোমটা, সেই জিনোমটা ঢুকে যায় ব্যাকটেরিয়া বা কোনো জীবের শরীরে এবং সেখানে তার শুধুমাত্র রেপ্লিকেশন করে, কপি তৈরি করে, তার নিজের আরেকটা কপি তৈরি করার জন্য যে সমস্ত বিষয়গুলো সেইগুলো তৈরি করে, কিন্তু তার কোনো মেটাবলিজম নেই, তার কোনো বিপাক নেই। আর বিপাক যখন নেই অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা কোনো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি হওয়া বা ব্যাকটেরিয়ার আরএনএ তৈরি হওয়া, ব্যাকটেরিয়ার ডিএনএ তৈরি হওয়া, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এইগুলোকে আটকাই, কিন্তু এর তো এই সমস্ত জিনিসগুলো ঘটছেই না, সেই জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা ভাইরাসকে আটকাতে পারি না, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু 9-10 লেভেলে কোনোভাবেই এই প্রশ্নটা পড়ানো হয় না, ইভেন 11-12 লেভেলে এই প্রশ্নটার উত্তর পড়ানো হয় না, এই প্রশ্নটার কনসেপ্ট পড়ানো হয় না, এই প্রশ্নটা অবশ্যই প্রচন্ড ভাবে টাফ আমি বলবো, এবং এই প্রশ্নটা প্রচন্ড ভাবে ইমপ্রেসিভ আর প্রচন্ড ভাবে টাফ। তাই আমি এখন যদি সমস্ত কোশ্চেন্স গুলো বাকি কোশ্চেন্স গুলো আমি দেখেছি সেগুলো মডারেট টু টাফের দিয়েছিল, মডারেট ছিল বাকি কোশ্চেন্স গুলো।
তাই আলটিমেটলি যদি এই পুরো কোশ্চেন পেপারটা সায়েন্সের কোশ্চেন্স গুলোকে রিভিউ রেট করতে, আচ্ছা অঙ্কর বিষয়টা তো বললামই না। অঙ্কর কোশ্চেন্স গুলো যেগুলো ছিল, ম্যাথের কোশ্চেন্স বেশ কিছু কোশ্চেন ছিল যেগুলো যদি নর্মাল ট্রিক থেকে না করে আমরা যদি নর্মাল যে প্রসেসে 9-10 অঙ্ক শিখি সেই সমস্ত প্রসেসে করতে যাই, তাহলে অনেকটা লেন্দি হচ্ছে এবং অনেকটা টাইম কনজিউমিং হচ্ছে। অনেকটা টাইম কনজিউমিং কোশ্চেন দেওয়া রয়েছে এবং সেই জন্য বাকি কোশ্চেন গুলো করার সময় পাবে না। এবার কোনো একটা স্টুডেন্টকে যদি বলা হয় যে 50% সিলেবাস রয়েছে ইতিহাসে, ভূগোলে, 13-14টা সাবজেক্ট রয়েছে তাদের, তাদের সমস্ত সাবজেক্ট গুলো তাকে পড়তে হবে, আর একই সঙ্গে সমস্ত সাবজেক্ট গুলো পড়ার সঙ্গে তাকে অঙ্ক করার জন্য আলাদা আলাদা অঙ্কের জন্য আলাদা আলাদা ট্রিক তাকে মনে রাখতে হবে, আর তার সঙ্গে এই ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের এই ধরনের কঠিন লেভেলের অঙ্ক করতে হবে, তাহলে সেটা অবশ্যই কাঙ্ক্ষিত নয়। তাই এই সায়েন্সের কোশ্চেন্স গুলোকে ডাব্লিউবিসিএস এর নিরিখে যদি আমি বলি, এই কোশ্চেন্স গুলো অবশ্যই টাফের দিকে এবং যথেষ্ট, আমার মনে হয় কাট অফ এখানে বেশি যাওয়া উচিত। যদিও আমি ইতিহাস, ভূগোল এবং বাকি পলিটি সেই সমস্ত সাবজেক্ট গুলোর বিষয়ে আলোচনা করতে পারছি না, কিন্তু এই যে সায়েন্সের কোশ্চেন্স গুলো, এইগুলোর নিরিখে যদি বলি তাহলে এই কোশ্চেন গুলো যথেষ্ট টাফের দিকেই রাখা হয়েছে। তো আশা করছি যারা পরীক্ষা দিয়েছো তারা মোটামুটি ভালোই করেছো এবং এক্সপেক্ট করছো যে কাট অফ মোটামুটি একটু কম যাবে। তো এরপর দেখা যাক কি হয় এবং ভবিষ্যতে পিএসসির কোশ্চেন পেপার কিরকম হয় সেটার দিকে একটু আমাদের বাকি যারা প্রিপারেশন এই বিষয়ে করছো তারাও, বাকি সামনে আরো বেশ কিছু পরীক্ষা আসছে, যেমন পিএসসি মিসলেনিয়াস অলরেডি শুরু হয়েছে, ফর্ম ফিল আপ সম্ভবত শেষ হয়ে গেছে মিসলেনিয়াসের। তো পরীক্ষা হবে এবার, তারাও যারা মিসলেনিয়াসের প্রিপারেশন নিচ্ছ তারাও এই কোশ্চেন পেপারটার থেকে একটু শিক্ষা নিয়ে মোটামুটি আর একটু টাফ প্রিপারেশন করারই চেষ্টা করবে এবং আশা করছি পরবর্তীকালে এই কোশ্চেনটা এইরকম এতটা কঠিন কোশ্চেন করা হবে না। যাই হোক, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য অনেক শুভেচ্ছা এবং যারা পরীক্ষা দেবে তাদের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। তো এই পর্যন্তই আমার অ্যানালাইসিস যা ছিল সেটাই। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। টাটা।